হুমায়ুন শাসনকাল 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ। লেকচার 12 তৃতীয় অধ্যায় ভারত উপমহাদেশে মুঘল শাসন 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন 1530 থেকে 1556 খ্রিস্টাব্দ। হুমায়ুন ও শেরশাহ মুঘল আফগান মধ্যকার দ্বন্দ্ব ও সংঘর্ষের কারণ ও বিবরণ সম্পর্কে বিশ্লেষণ, হুমায়ুনের পরাজয় ও শেরশাহ সাফল্যের কারণ সম্পর্কে ব্যাখ্যা, শেরশাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন। মুঘল আফগান দ্বন্দ্ব ও সংঘাত। হুমায়ুন ও শেরশাহ মধ্যকার সংঘর্ষ 1537 থেকে 1540 খ্রিস্টাব্দে, চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে, চৌসার যুদ্ধের ফলাফল ও গুরুত্ব, কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে। এটা তোমাদের আমি বলেছি, তখন পয়েন্টগুলো আমি উল্লেখ করিনি, আজকে এগুলো পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, তোমরা এগুলো দেখে নিবে। এখান থেকে আমি শুরু করলাম কনৌজ, আজকে শুরু করবো কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দ থেকে। হুমায়ুনের পরাজয় ও শেরশাহ সাফল্যের কারণ সম্পর্কে ব্যাখ্যা, হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন, শেরশাহের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা, শেরশাহের দিল্লি সিংহাসন আরোহণ সম্পর্কে ব্যাখ্যা, শেরশাহের শাসন ব্যবস্থা ও জনহিতকর কার্যাবলী সম্পর্কে বিশ্লেষণ। আমি তোমাদের লেকচার 11-তে এইটুক তোমাদের ছিল, সেটা হলো কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে। কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ হচ্ছে 1540 খ্রিস্টাব্দে। চৌসার যুদ্ধের পরাজয় গ্লানি দূর এবং হারানো গৌরব ফিরে পেতে হুমায়ুন 40,000 সৈন্যের এক বাহিনী নিয়ে শেরশাহের বিরুদ্ধে কনৌজ অভিমুখে অগ্রসর হন। 1540 খ্রিস্টাব্দের 7ই মে শেরশাহ 15,000 সৈন্য নিয়ে কনৌজের কাছে বিলগ্রামে মুঘল বাহিনীর সাথে শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। এই যুদ্ধেও হুমায়ুন পরাজিত হন। ভারতের ইতিহাসে কনৌজ ও বিলগ্রামের যুদ্ধকে অন্যতম মীমাংসাত্মক যুদ্ধ হিসাবে গণ্য করা হয়। বস্তুত ভারতবর্ষের প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মুঘল আফগান যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল, এই যুদ্ধের মাধ্যমে তার নিষ্পত্তি হয়। ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। এটা তোমরা ওই হুমায়ুন শেরশাহ মুঘল আফগান দ্বন্দ্ব এবং সংঘর্ষের কারণের মধ্যে এক করে নেবে। হুমায়ুনের পরাজয় ও শেরশাহর সাফল্যের কারণ সম্পর্কে ব্যাখ্যা। মুঘল আফগান সংঘর্ষে সম্রাট হুমায়ুনের পরাজয় ও সিংহাসন চুক্তি এবং শেরশাহের সাফল্যের মূলে নানা কারণ ছিল বলে ঐতিহাসিকরা মনে করেন। এসব কারণের মধ্যে উল্লেখযোগ্য ছিল, প্রথমত, পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে হুমায়ুন যে সাম্রাজ্য লাভ করেছিলেন তা ছিল অত্যন্ত দুর্বল, কাঠামোহীন এবং ভঙ্গুর। এই রাজ্যকে রক্ষা ও সুসংহত করার জন্য প্রয়োজন ছিল উন্নত সমরকৌশল এবং রাজনৈতিক ও কূটনৈতিক প্রজ্ঞাসম্পন্ন একজন শাসকের। দুর্ভাগ্যজনকভাবে সম্রাট হুমায়ুনের তা ছিল না। দ্বিতীয়ত, সম্রাট হুমায়ুনের মধ্যে অনেক মানবিক গুণাবলীর সমাবেশ দেখা যায়,
তার পিতৃভক্তি ও ভাতৃবাৎসল্য সবার দৃষ্টি আকর্ষণ করেছে। পিতৃভক্তি ভ্রাতৃস্নেহের কারণেই পিতার অন্তিম ইচ্ছা অনুযায়ী ভাইদের মধ্যে রাজ্য ভাগ করে দিয়েছিলেন। ঐতিহাসিকগণ হুমায়ুনের এই সিদ্ধান্তকে একটি অপরিপক্ক রাজনৈতিক পদক্ষেপ হিসাবে বিবেচনা করেন, কেননা ভাইয়েরা হুমায়ুনের প্রতি বৈরিতা প্রদর্শন ও অসহযোগিতার মাধ্যমে তার ভাগ্য বিপর্যয়কে ত্বরান্বিত করে তুলেছিল। তৃতীয়ত, হুমায়ুনের মধ্যে প্রশাসনিক দূরদর্শিতা, সামরিক ও রাজনৈতিক প্রজ্ঞা ও কূটনৈতিক কলাকৌশলের অভাব ছিল। হুমায়ুনের রাজনৈতিক ও কূটনৈতিক অদূরদর্শিতা তার পরাজয় ও সিংহাসন চ্যুতিরও অন্যতম কারণ ছিল। চতুর্থত, হুমায়ুন ছিল সরলমনা। তিনি মানুষের কথা ও মৌখিক প্রতিশ্রুতিতে বিশ্বাস এবং মানুষকে অহেতুক ক্ষমা প্রদর্শন করতেন, আর এজন্য তাকে অনেক মূল্য দিতে হয়। কারণ শেরশাহ মৌখিক আনুগত্যকে বিশ্বাস করার ফলেই হুমায়ুনকে চৌসা ও কনুজের যুদ্ধে শেরশাহর হাতে পরাজয় বরণ করতে হয়েছিল। ঐতিহাসিক ত্রিপাঠী বলেন, হুমায়ুন তার ভাগ্যেরই শিকার হয়েছিলেন। এই যে হুমায়ুনের উপরে ইনভার্টেড কমা দিবে আর শিকার হয়েছিলেন ইনভার্টেড কমা শেষ করবে। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে, যে কোন শাসক ভাগ্যেরই শিকার হয়েছিল, এগুলো দিয়ে কি হয় সৃজনশীল প্রশ্ন। এই লাইনটা ভালো করে আন্ডারলাইন করবে। পঞ্চমত, হুমায়ুনের সেনাবাহিনী নানা জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত ছিল। এ বাহিনীর সাংগঠনিক ভিত্তিও দুর্বল ছিল। তদুপরি তাদের মধ্যে শৃঙ্খলা, সংহতি ও নিয়মানুবর্তিতার অভাব ছিল। মুঘল সেনাবাহিনীর এই দুর্বলতা হুমায়ুনের পরাজয়ের অন্যতম কারণ ছিল। ষষ্ঠত, শেরশাহ ছিলেন হুমায়ুনের সম্পূর্ণ বিপরীত চরিত্রের মানুষ। তিনি ছিলেন সমকালের অন্যতম দূরদর্শী রাজনীতিবিদ। হুমায়ুন অপেক্ষা শেরশাহ ছিলেন সমর অভিজ্ঞ একজন সেনাপতি। সামরিক কলাকৌশল ও শক্তিমত্তায় শেরশাহ হুমায়ুন অপেক্ষা অনেক ঊর্ধ্বে ছিলেন। সামরিক বাহিনী গঠন ও পরিচালনায় তার যথেষ্ট অভিজ্ঞতা ছিল। অপরদিকে হুমায়ুনের ব্যক্তিগত বীরত্বের দুই একটা উদাহরণ থাকলেও সামরিক বাহিনী গঠনে তিনি ছিলেন সম্পূর্ণ ব্যর্থ। হুমায়ুন এবং শেরশাহর এই বিপরীতমুখী অবস্থান হুমায়ুনের পরাজয় এবং শেরশাহর সাফল্যের মূলে যথেষ্ট ভূমিকা রেখেছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। সপ্তমত, বিশৃঙ্খল ও অনিয়ন্ত্রিত মুঘল বাহিনীর বিপরীতে শেরশাহর আফগান বাহিনী ছিল সুনিয়ন্ত্রিত ও সুসংঘবদ্ধ। এজন্য শেরশাহ একজন সুদক্ষ সেনাপতি হিসাবে তাদের জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করতে সক্ষম হন। ফলে শেরশাহ প্রতিপক্ষের বিরুদ্ধে অনড় থেকে সাফল্য ছিনিয়ে আনেন। অষ্টমত, হুমায়ুন তার বিপদে আত্মীয় স্বজনদের সহযোগিতা পাননি, কিন্তু শেরশাহর প্রতি আফগানদের পূর্ণ সমর্থন ছিল। কাজেই শেরশাহর পক্ষে হুমায়ুনের বিরুদ্ধে সাফল্য লাভ সম্ভব হয় এবং তিনি ভারতের ভাগ্যাকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হন। এই লাইনটা তোমরা একটু আন্ডারলাইন করবে, যে কোন শাসক ভারতের ভাগ্যাকাশে ধূমকেতুর মতো আবির্ভূত হন। এটা দিয়ে সৃজনশীল প্রশ্ন হয়, আন্ডারলাইন করবে। হুমায়ুনের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন। সম্রাট হুমায়ুন ভাগ্য বিড়ম্বিত হলেও সম্রাট হুমায়ুন অতুলনীয় চারটি গুণাবলীর অধিকারী ছিলেন। ঐতিহাসিক নিজামুদ্দিন আহমদ বলেন, অতি মানবসুলভ চরিত্রের অধিকারী হুমায়ুনের মধ্যে নানাবিধ গুণের সমাবেশ দেখা যায় এবং সাহসিকতা ও শীর্ষ বীর্যে তিনি সমসাময়িক শাসকদের ছাড়িয়ে গিয়েছিলেন। ঐতিহাসিকদের মতে তিনি ছিলেন সরল, অনাড়ম্বর, দয়ালু, উদার ও হৃদয়বান। তিনি ছিলেন কর্তব্যপরায়ণ ও অনুগত, স্নেহশীল ভাই, বিশ্বস্ত উষ্ণ হৃদয়ের বন্ধু। তিনি ছিলেন ভদ্র, শান্ত, দয়ালু ও বাৎসল্যপ্রবণ। পরম শত্রুকেও ক্ষমা প্রদর্শন তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ছিল। মধ্যযুগের হানাহানি ও কলহমুখর বিশ্বে হুমায়ুন ছিলেন দয়া, ক্ষমা ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক। অথচ তার সকল প্রকার দুর্ভাগ্যের মূলে ছিল ভাইদের বিরোধিতা, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্র। ঐতিহাসিক স্মিথের মতে হুমায়ুন শিক্ষিত, মার্জিত ও শিষ্টাচারী ছিলেন এবং তার চরিত্রের পিতার নানামুখী প্রতিভা, তেজস্বিতা ও রাজনৈতিক দূরদর্শিতার অভাব পরিলক্ষিত হয়। হুমায়ুনের উপরে ইনভার্টেড কমা দিবে, অভাব পরিলক্ষিত হয় দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। হুমায়ুনের চরিত্রের প্রধান ত্রুটি ছিল বিচক্ষণতা, অধ্যবসায় ও সংকল্পের অভাব।
কিন্তু তার এ সমস্ত গুণাবলী কতিপয় চারিত্রিক ত্রুটির জন্য চাপা পড়ে যায়। তিনি বেশিরভাগ সময়ই আফিমের নেশায় বুঁদ হয়ে থাকতেন, যা তার মস্তিষ্কের উর্বরতাকে ক্ষতিগ্রস্ত করেছিল। কৃতিত্ব: হুমায়ুন সাহিত্য অনুরাগী ও বিদ্যুৎসাহী, সুশিক্ষিত ও সংস্কৃতবান ছিলেন। তিনি ছিলেন কবিতা প্রেমী এবং কবি হিসাবেও তার সুখ্যাতি ছিল। ঐতিহাসিক আবুল ফজল বলেন, হুমায়ুন আলেকজান্ডারের ন্যায় উদ্যোগী এবং এরিস্টটলের ন্যায় জ্ঞানী ছিলেন। হুমায়ুনের উপর ইনভার্টেড কমা দিবেন, এরিস্টটলের ন্যায় জ্ঞানী ছিলেন, দাঁড়িয়ে ইনভার্টেড কমা শেষ করবে। হুমায়ুনের পিতা বাবরের মতো সুন্দর কবিতা রচনা করতেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম দিওয়ান-ই হুমায়ুন। জ্যোতির্বিদ্যা, ধর্মতত্ত্ব, দর্শন, গণিত শাস্ত্রের প্রতি তার গভীর অনুরাগ ছিল। হুমায়ুন দিল্লিতে 1533 খ্রিস্টাব্দে দিন পানাহ অর্থাৎ বিশ্বাসীদের আশ্রম নামে একটি শহর নির্মাণ করেন। এই দিন পানাহ শহরে একটি সুন্দর সুসজ্জিত পাঠাগার ছিল। উক্ত পাঠাগারে তিনি নিয়মিত জ্ঞান চর্চা করতেন। তিনি সাহিত্য চর্চায় খুবই আনন্দ পেতেন। তিনি বিদ্যানুরাগী ও বিদ্বানদের পৃষ্ঠপোষক ছিলেন। পারস্য, বুখারা ও সমরকন্দের বহু পণ্ডিত তার রাজসভা অলঙ্কৃত করেন। এদের মধ্যে খুদাম্মির, শাহাবুদ্দিন কাকি ও জওহর আফতাব প্রমুখ উল্লেখযোগ্য ছিলেন। তার আমলে মুঘল চিত্রশিল্পের উন্মেষ ঘটে। এ সময় পারস্য থেকে আসা মীর সৈয়দ আলী এবং খাজা আব্দুস সামাদ মুঘল চিত্রশিল্পের সূচনা করেন। তার উৎসাহে মুঘল স্থাপত্যের ও চিত্রকলার বিকাশ ঘটেছিল নিজস্ব রীতিতে। এছাড়া হুমায়ুন দিন পানাহতে একটি চমৎকার মসজিদ নির্মাণ করেন। তার পত্নী হামিদা বানুর উদ্যোগে নির্মিত হুমায়ুনের সমাধিসৌধ মুঘল স্থাপত্যের একটি বৈশিষ্ট্যপূর্ণ নিদর্শন। ব্যক্তিজীবনে সম্রাট হুমায়ুন একজন নিষ্ঠাবান মুসলমান ছিলেন। তিনি ধর্মান্ধ বা অন্য ধর্ম বিরোধী ছিলেন না। হুমায়ুনের মাতা হামিদা বানু ও প্রধান অনুচর বৈরাম খানও ছিলেন শিয়া বলে তিনি শিয়া মতবাদের অনুসারী ছিলেন। শেষ জীবনে তিনি সুফি মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সুফি মোহাম্মদ গাউসের সাথে তার হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। এখানে তোমরা দিন পানার নিচে দাগ দিবে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 1533 খ্রিস্টাব্দে। তার মার নাম কি ছিল তার নিচে দাগ দিবে, তার স্ত্রীর নাম কি ছিল তার নিচে দাগ দিবে। শাসক হিসেবে তিনি বিশেষ কৃতিত্বের পরিচয় দিতে পারেননি। ইতিহাসে স্থায়ী আসন লাভের মতো কোনো আইন বা শাসনবিধি তিনি প্রণয়ন করতে পারেননি। প্রজা সাধারণের জীবনমান উন্নয়ন সাধনে কোনো হৈতৈষণামূলক কাজও তার দ্বারা সম্পাদিত হয়নি। তাই ঐতিহাসিকগণ একজন শাসক হিসেবে তাকে ব্যর্থ বলেই রায় দিয়েছেন। ঐতিহাসিক লেনপুলের ভাষায়, কিন্তু রাজা হিসেবে তিনি ছিলেন ব্যর্থ। তার নামের অর্থ সৌভাগ্যবান, কিন্তু কোনো হতভাগ্য সম্রাটই কখনো এত ভুল নামে অভিহিত হননি। কিন্তুর উপরে তোমরা ইনভার্টেড কমা দিবে, আর এত ভুল নামে অভিহিত হননি দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। এটা ভালো করে আন্ডারলাইন করবে, যদি সৃজনশীল প্রশ্ন হয়। নানা ব্যর্থতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও কথা স্বীকার করতেই হবে যে তিনি ভারতবর্ষে লুপ্ত মুঘল সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করেন। আর এর উপর দাঁড়িয়েই সম্রাট আকবর ভারতে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই তোমাদের হুমায়ুনের চ্যাপ্টার অধ্যায় গেল। এবার আমরা যেতে চাই কোথায়? শেরশাহ। শেরশাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দে। শেরশাহ শাসনকাল শুরু হলো কবে? 1540, শেষ 1545 খ্রিস্টাব্দে। শেরশাহের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। জন্মগ্রহণের পর পিতার অবহেলার পরও নিজের প্রতিভা বলে, কলা কৌশলে এবং তরবারির জোরে গৌরবের শীর্ষে আরোহণ করে নিজেকে ইতিহাসে বিকশিত ও বিখ্যাত ব্যক্তিত্বে পরিণত করেছিলেন শেরশাহ। মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেদ টেনে শেরশাহ ভারতে সুর আফগান বংশের 1540 থেকে 1555 খ্রিস্টাব্দে শাসনের সূত্রপাত করেন।
প্রিয় ছাত্রছাত্রীরা আমার একটু বৈদ্যুতিক গোলযোগের জন্য একটু সমস্যা হয়ে গেল। এখন আমি শুরু করছি আল্লাহর নাম নিয়ে। শের শাহের প্রাথমিক জীবন সম্পর্কে ব্যাখ্যা। জন্মগ্রহণের পর পিতার অবহেলার পরও নিজের প্রতিভা বলে কলা কৌশলে এবং তরবারি জুড়ে গৌরবের শীর্ষে আরোহণ করেন, করে নিজেকে ইতিহাসে বিকশিত এবং বিখ্যাত ব্যক্তিতে পরিণত করেছিলেন। শের শাহ হয়েছিলেন। মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেদ টেনে শের শাহ ভারতে সুর আফগান বংশের 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ শাসনের সূত্রপাত করেন। এখানে সুর আফগান বংশের 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ আন্ডারলাইন করো। শের শাহের বাল্য নাম ছিল ফরিদ, এই লাইনটা আন্ডারলাইন করবে। তার পিতার নাম ছিল হাসান খান সুর, হাসান খান সুরের নিচে আন্ডারলাইন করবে। শের শাহের পিতা হাসান খান সুর বিহারের অন্তর্গত সাসারামের জাগিরদার ছিলেন। যে সাসারামের জাগিরদার ছিলেন এখানে আন্ডারলাইন করবে। তার পিতা শের শাহের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল আফগানিস্তানের অন্তর্গত তখতি সুলাইমান পার্বত্য অঞ্চলে সুর গড়গাই নামক স্থানে। এই লাইনটাও আন্ডারলাইন করবে। এই জন্য শের শাহ প্রতিষ্ঠিত রাজবংশ ইতিহাসে সুর বংশ নামে পরিচিত। সুর বংশটার নিচে আন্ডারলাইন করবে। তাহলে অধিকাংশ ঐতিহাসিক মনে করেন শের শাহ 1472 খ্রিস্টাব্দে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন। পাঞ্জাবের নিচে আন্ডারলাইন করবে। শের শাহ ছিলেন জাতিতে পাঠান, বংশে সুর এবং জন্মে হিন্দুস্তানি। এই লাইনটা আন্ডারলাইন করবে। তবে কর্মস্থল সাসারামেই তার বাল্যজীবন অতিবাহিত হয়। এই লাইনটাও আন্ডারলাইন করবে। ফরিদ অর্থাৎ শের শাহ বাল্যজীবন সুখের ছিল না। হাসান সুরের 4 স্ত্রী ও 8 পুত্র ছিল। ফরিদ ছিল প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান। পিতা হাসান খান সুর কনিষ্ঠ স্ত্রীর প্ররোচনায় ফরিদের প্রতি অবহেলা ও তাচ্ছিল্য দেখাতেন। পিতার অবহেলা এবং বিমাতার বিদ্বেষ ও দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে 22 বছর বয়সে 1494 খ্রিস্টাব্দে শের শাহ শিক্ষা সংস্কৃতির কেন্দ্রস্থল জৌনপুরে চলে যান। সেখানে তিনি আরবি ও ফার্সি শিক্ষায় মনোনিবেশ করেন। অসাধারণ মেধা ও স্মৃতিশক্তির অধিকারী ফরিদ অতি অল্প সময়ের মধ্যেই আরবি ও ফার্সি ভাষায় উৎপত্তি অর্জন করেন। শের শাহ শেখ সাদির গুলিস্তা, বুস্তা ও নিজামী সিকান্দারনামা কণ্ঠস্থ করতে সক্ষম হন। এই লাইনের যে আনলাইন করবে। ফরিদের নানামুখী গুণ, তীক্ষ্ণ বুদ্ধি, প্রতিভা ও 4টি দৃঢ়তার পরিচয় পেয়ে বিহারের শাসনকর্তা ও তার পিতা পৃষ্ঠপোষক জামাল খান হাসান খান সুরকে তার পুত্র শের শাহের প্রতি সদয় ব্যবহার করার নির্দেশ দেন। হাসান খান সুর নিজের ভুল বুঝতে পেরে পুত্র ফরিদকে সাসারামে ফিরিয়ে নেন এবং শের শাহের উপর সাসারাম ও খাওয়াসপুর পরগনার জাগিরদারি অর্পণ করেন। তিনি জমিদারদের অন্যায় জুলুম থেকে কৃষকদের রক্ষার ব্যবস্থা করেন এবং জমিদারদের কাছ থেকে খাজনা আদায় নিশ্চিত করেন। ফরিদের এই কৃতিত্বে তার বিমাতা পুনরায় ঈর্ষাকাতর হয়ে ওঠেন। ফলে বিমাতার চক্রান্তে ফরিদ 1518 খ্রিস্টাব্দে পুনরায় সাসারাম ত্যাগে বাধ্য হন। 1520 খ্রিস্টাব্দে পিতা হাসান সুরের মৃত্যুর পর দিল্লির সুলতান ইব্রাহিম লোদির ফরমান বলে ফরিদ সাসারাম ও খাওয়াসপুরের জাগির অর্থাৎ পিতার জাগির লাভ করেন। তবে বৈমাত্রীয় ভাই সুলাইমান সুরের ষড়যন্ত্র ও চক্রান্তে শের শাহ পুনরায় সাসারাম ত্যাগ করতে বাধ্য হন। এরপর তিনি 1522 খ্রিস্টাব্দে বিহারের স্বাধীন সুলতান দরিয়া খান লোহানীর পুত্র পাহাড় খান লোদির অধীনে চাকুরি গ্রহণ করেন। 1526 খ্রিস্টাব্দে শের শাহ সেখানে কর্মরত ছিলেন। কথিত আছে যে এ সময় ফরিদ বাহার খানের সাথে শিকারে গিয়ে খালি হাতে একটি বাঘ হত্যা করেন। এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাহার খান ফরিদকে শের খান উপাধি প্রদান করেন। এই সময় হতে ফরিদ শের খান নামে পরিচিতি লাভ করেন। এখানে একটা লাইনে কথিত আছে যে এই লাইনটা থেকে পুরো লাইনটা আন্ডারলাইন করবে। এটা দিয়ে উদ্দীপক হয়। কথিত আছে যে এই সময় ফরিদ বাহার খানের সাথে শিকারে গিয়ে খালি হাতে একটি বাঘ হত্যা করেন। এটা আন্ডারলাইন করবে। এটা সৃজনশীল প্রশ্ন হয়। আর তার কি উপাধি দিল বাহার খান? শের খান। এর নিচে আন্ডারলাইন করবে। শের খানের ভাগ্যোন্নতি ও সাফল্যে আফগান অভিজাতদের অনেকে ঈর্ষান্বিত হয়ে উঠেন এবং তাদের ষড়যন্ত্রে তিনি চাকুরি হারান ও বিহার থেকে বিতাড়িত হন। 1527 খ্রিস্টাব্দে 27শে এপ্রিল শের খান ভাগ্যান্বেষে আগ্রায় যান এবং মুঘল সম্রাট বাবরের অধীনে চাকরি গ্রহণ করেন। 1528 খ্রিস্টাব্দে
চান্দেরি দুর্গ বিজয়কালে শের খান বাবরকে সর্বাত্মক সহযোগিতা করেন। কৃতজ্ঞতা স্বরূপ বাবর শের খানকে তার পিতার জায়গির পুনরায় উদ্ধার করে দেন। এদিকে বাহরাম খানের মৃত্যুর পর তার অপ্রাপ্তবয়স্ক পুত্র জামাল খান বিহারের শাসনকর্তা স্বহস্তে শাসন ক্ষমতা শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং অপ্রাপ্তবয়স্ক দেখে শেরশাহ এই সুযোগে জামাল খানের ক্ষমতা স্বহস্তে নিয়ে নেন। শের খান তখন জামাল খানের অভিভাবক নিযুক্ত হন। উল্লেখ্য যে মুঘল বাহিনীতে চাকরিরত থাকাকালে শের খান মুঘল সামরিক কৌশল রপ্ত করেন। বাহার খানের মৃত্যুর পর তার পুত্র জামাল খান বিহারে পিতার স্থলাভিষিক্ত হন, কিন্তু নাবালক থাকা জামাল খান শের খানকে তার অভিভাবক বিহারে শিয়া আধিপত্য প্রতিষ্ঠা করে শের খান বাংলার দিকে নজর দেন। তখন সম্রাট হুমায়ুন গুজরাটে বাহাদুর শাহের সাথে সংঘর্ষে লিপ্ত ছিলেন। বাংলা শাসনকর্তা মাহমুদ শাহ আফগান বাহিনীকে কোনো প্রকার বাধা দানের চেষ্টা না করে শের খানের সঙ্গে প্রচুর অর্থ ও কয়েকটি জেলার কর্তৃত্ব ছেড়ে দিয়ে সন্ধি করেন, যে বাংলা শাসনকর্তা মাহমুদ শাহের নিচে আন্ডারলাইন করবে। কিন্তু পরবর্তী বছর 1534 খ্রিস্টাব্দে শের খান অর্থাৎ শেরশাহ পুনরায় বাংলা আক্রমণ করে বাংলার রাজধানী গৌড় অধিকার করেন। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে জয়লাভের পর শেরশাহর সম্মান ও প্রতিপত্তি বহুগুণে বেড়ে যায়। তিনি বাংলা, বিহার ও জৌনপুরের একচ্ছত্র মেয়েরা, তোমরা শুনতে পাচ্ছ? ছেলে মেয়েরা শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। শেরশাহের শাসন ব্যবস্থা ও জনহিতকর কার্যাবলী। শেরশাহের শাসন ব্যবস্থা ও জনহিতকর কার্যাবলী সম্পর্কে বিশ্লেষণ। ষোড়শ শতাব্দীর মধ্যভাগে শেরশাহ শাসন ব্যবস্থায় যে অপরিসীম বুদ্ধিমত্তা, একাগ্রতা ও কর্ম নৈপুণ্যের পরিচয় দিয়েছেন তা ভারতের ইতিহাসে বিরল ঘটনা। তিনি শুধু সাহসী বীর, সমরকুশলী সেনাপতি ও সমর বিজয়ী নেতাই ছিলেন না, সুদক্ষ শাসক হিসাবে শেরশাহের দক্ষতা অপরাপর গুণাবলীকে ছাড়িয়ে গিয়েছিল। মাত্র 5 বছরের রাজত্বকালে তিনি যে সুষ্ঠু, উন্নত ও সুপ্রতিষ্ঠিত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন তা শেরশাহকে ভারত ইতিহাসে অমরত্ব দান করেছে। শেরশাহ শাসন ব্যবস্থায় সম্পূর্ণ নতুন ব্যবস্থার উদ্ভাবন করেছিলেন, তবে আগ্রার শাসন ব্যবস্থাকে সময়োচিত ও যুগোপযোগীকরণ শেরশাহের নিজস্ব উদ্ভাবন। ঐতিহাসিক কানুনগো বলেন, আকবর অপেক্ষা শেরশাহের প্রশাসনিক বেধা অধিক ছিল। হিন্দু ও মুসলমান প্রজাদের মধ্যে সমন্বয় সাধন করাই ছিল শেরশাহের শাসন ব্যবস্থার মূলনীতি। তোমরা আকবরের উপরে ইনভার্টেড কমা দিয়ে শেরশাহের শাসন ব্যবস্থার মূলনীতি দাঁড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। ঐতিহাসিক ভিডি মহাজন বলেন, অর্থাৎ তিনি এমন একটি শাসন ব্যবস্থা প্রবর্তন করে যান যা পরবর্তীকালে আকবর কর্তৃক পরিবর্ধিত হয়েছিল।
তাকে সঠিকভাবে আকবরের অগ্রদূত হিসাবে অভিহিত করা হয়েছে। এখানে অর্থাৎ থেকে ইনভার্টেড কমা দিবে, দাঁড়িয়ে দিয়ে অভিহিত করা হয়েছে, ইনভার্টেড কমা শেষ করবে। এই জন্য ইংরেজ দার্শনিক কিনের মতে কোনো শাসকই এমনকি ব্রিটিশ সরকারও শাসন কাজে এই পাঠান অর্থাৎ শেরশাহর মতো পারদর্শিতা প্রদর্শন করেননি। কোনোর উপরে কোনো শাসকের উপর ইনভার্টেড কমা দিবে আর পারদর্শিতা প্রদর্শন করেনি, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। তবে তার আগে হিন্দু ও মুসলিম শাসকদের শাসন ব্যবস্থাকে সময়োচিত করে তোলার জন্য তিনি যে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তা দৃষ্টান্ত ইতিহাসে বিরল। বস্তুত শেরশাহ ছিলেন প্রথম শাসক যিনি উদার নীতির ভিত্তিতে জনগণের সদিচ্ছার উপর একটি ভারতীয় শাসন ব্যবস্থা ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রথম হলো কেন্দ্রীয় শাসন ব্যবস্থা। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রাজ্যের সমস্ত শাসন ক্ষমতা শেরশাহের হাতে কেন্দ্রীভূত ছিল। তিনি নিজেও এই অবাধ ক্ষমতা ও সর্বাত্মক সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন। পূর্বসূরি সুলতান আলাউদ্দিন খলজি ও সুলতান গিয়াসউদ্দিন বলবনের মতো শেরশাহ ছিলেন একজন স্বৈরতান্ত্রিক শাসক। স্বৈরতন্ত্র হলেও শেরশাহের শাসন ব্যবস্থা স্বেচ্ছাতন্ত্র ছিল না। তার শাসন ব্যবস্থা প্রজাহিতৈষী, কল্যাণমূলক ও ন্যায়নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। এই প্রসঙ্গে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন, ইউরোপের ইতিহাসে অষ্টাদশ শতাব্দীতে যে সকল প্রজাহিতৈষী, জ্ঞানোদীপ্ত, স্বৈরাচারী শাসকের পরিচয় পাওয়া যায়, ষোড়শ শতাব্দীর ভারতীয় ইতিহাসে শেরশাহ তাদের অগ্রদূত হিসাবে নিজ পরিচয় রেখে গিয়েছেন। এখানে তোমরা ইউরোপের উপরে ইনভার্টেড কমা দিবে, নিজ পরিচয় রেখে গিয়েছেন, দাঁড়িয়ে দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে শেরশাহ 4টি মতান্তরে 6টি বিভাগ প্রতিষ্ঠা করেন। যেমন 1 দিওয়ানি ওজারত, 2 দিওয়ানি আরজ, 3 দিওয়ানি রিসালত, 4 দিওয়ানি ইনশা, 5 দিওয়ানি কাজা, 6 দিওয়ানি বারিদ। দিওয়ানি উজারত ওয়াজিদ ছিলেন দিওয়ানি উজারাতের প্রধান। সাম্রাজ্যের আয় ব্যয় নিয়ন্ত্রণ এই বিভাগের প্রধান কাজ হলেও প্রশাসনের অন্যান্য বিভাগের তত্ত্বাবধানও এর কর্মপরিধির মধ্যে ছিল। দিওয়ানি আরজ বিভাগের প্রধান ছিলেন আরজি মামালিক। তিনি সেনাবাহিনী সংরক্ষণ ও প্রশিক্ষণ দানের কাজে নিয়োজিত ছিলেন। সেনাবাহিনীর বেতন ও ভাতা প্রদানের ভারও তার উপর ন্যস্ত ছিল। দিওয়ানি রিসালত ছিল পররাষ্ট্র বিষয়ক দপ্তর। এর দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা বিভিন্ন রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ও অন্যান্য যোগাযোগ রক্ষা এবং রাজকীয় উপঢৌকন গ্রহণ, দান খয়রাত পরিচালনা করার দায়িত্বে তিনি নিয়োজিত ছিলেন। দিওয়ানি ইনশার প্রধান কর্মকর্তা দায়িত্ব ছিল নির্ভুলভাবে রাজকীয় ফরমান সময় মতো ঘোষণা ও জারি করা, প্রাদেশিক শাসনকর্তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, দলিল দস্তাবেজ সুষ্ঠুভাবে সংরক্ষণ করা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পন্ন করা। দিওয়ানি কাজার প্রধান কর্মকর্তাকে কাজী উল হুজ্জাত অর্থাৎ প্রধান বিচারপতি বলা হতো। তিনি সাম্রাজ্যের বিচার ব্যবস্থা পরিচালনা করতেন। দিওয়ানি বারিদের প্রধান কর্মকর্তাকে সাহিবুল বারিদ বলা হতো। তিনি ডাক ব্যবস্থা তত্ত্বাবধানের পাশাপাশি গুপ্তচরের অর্থাৎ গোয়েন্দাগিরির দায়িত্ব পালন করতেন। এছাড়াও গৃহদাক্ষ অর্থাৎ স্টুয়ার্ড এবং দারোগাই ডাকচৌকি নামে আরো 2 জন কর্মকর্তা ছিলেন। শেরশাহ নিজেই তাদের কার্যকলাপ তদারকি করতেন। 2 প্রাদেশিক ও আঞ্চলিক শাসন ব্যবস্থা। শাসন কাজের সুবিধার জন্য শেরশাহ প্রশাসনে বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করেন। সুলতানি যুগে প্রাদেশিক ও স্থানীয় শাসন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার শেরশাহ তার প্রাদেশিক ও আঞ্চলিক শাসন ব্যবস্থায় গড়ে তোলেন। তার শাসন ব্যবস্থাগুলো হলো সরকার। শেরশাহ তার বিশাল সাম্রাজ্যকে সরকার নামক 47টি মতান্তরে 66টি
প্রশাসনিক ইউনিটে ভাগ করেন। এই লাইনটা তোমরা আন্ডারলাইন করবে। সরকারের প্রধান দুজন কর্মকর্তা ছিলেন শিকদারি শিকদারান, মুনসিফ ই মুনসিফান, আন্ডারলাইন করবে এই লাইনটাও। সরকারের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন মুনসিফি মুনসিফান। এছাড়াও এই দুজন কর্মকর্তা সার্বিকভাবে তাদের অধীন পরগনাসমূহে শাসন কাজ তদারকি করতেন। খ, পরগনা। সরকারের পরবর্তী ইউনিট ছিল পরগনা। ঐতিহাসিক আব্বাস শেরওয়ানির মতে শেষ শাহের সময় পরগনার সংখ্যা ছিল 1,13,000। শিকদার ছিলেন পরগনার প্রধান সামরিক কর্মকর্তা। পরগনার সর্বোচ্চ বেসামরিক কর্তা ছিলেন আমিন। তিনি পরগনার রাজস্ব নির্ধারণ ও আদায়ের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়া পরগনার অন্যান্য কর্মচারীর মধ্যে মুন্সিফ, খানজাজি এবং দুইজন কারকুন অর্থাৎ করণিক, একজন হিন্দু ভাষার এবং একজন ফার্সি ভাষার ছিলেন। গ্রাম হচ্ছে গ্রাম। আঞ্চলিক শাসন ব্যবস্থার সর্বনিম্ন ইউনিট ছিল গ্রাম। এটি ছিল শাসন ব্যবস্থার মৌলিক একক। শাসন ব্যবস্থার মৌলিক এককটি তোমরা আন্ডারলাইন করবে। গ্রাম প্রশাসনের দায়িত্ব ছিল পঞ্চায়েতের উপর। গ্রাম প্রধানকে মোকাদ্দাম বা মুখিয়া বলা হতো। এই লাইনগুলো আন্ডারলাইন করবে। তাছাড়া পাটোয়ারি নামে একজন কর্মকর্তা পঞ্চায়েত ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। অপেক্ষিত বয়স্কদের নিয়ে পঞ্চায়েত গঠিত হতো এবং এই পঞ্চায়েত গ্রাম শাসন করত। তাছাড়া স্থানীয় বিবাদ মীমাংসা, প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, সেচ ব্যবস্থার তত্ত্বাবধানের দায়িত্বে ছিল স্বয়ংশাসিত পঞ্চায়েতের উপর। একই স্থানে অধিককাল কাজে নিযুক্ত থাকার ফলে দুর্নীতি এবং তাদের মধ্যে স্থানীয় প্রভাব প্রতিপত্তির বিস্তার রোধের উদ্দেশ্যে শেরশাহ সরকারি কর্মচারীদের বদলি নীতি গ্রহণ করেন। 2 বা 3 বছর অন্তর তাদের এক স্থান হতে অন্য স্থানে বদলি করা হতো। কবুলিয়ত ও পাট্টা প্রথা, এটা তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা তোমরা সৃজনশীলের জন্য পড়বে খুব ভালো করে। শেরশাহ প্রথম কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন। এই দুটি চুক্তিপত্রের মাধ্যমে রাজা ও প্রজা উভয়ের দায়িত্ব ও কর্তব্য এবং দেনা পাওনার হিসাব সুস্পষ্ট উল্লেখ করা হতো। শেরশাহ প্রজাদের সাথে সরকারের প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্যে জমিদারি প্রথা লোপ এবং রায়তওয়ারি প্রথা প্রবর্তন করেন। ভূমি ব্যবস্থাপনায় কবিলিয়ত ও পাট্টা প্রথা প্রচলন তার অনবদ্য উদ্ভাবন। পাট্টা ছিল জমির সত্ত্ব দলিল। জমির উপর কৃষকদের অধিকার ও সত্ত্ব স্বীকার করে সরকারের পক্ষ হতে পাট্টা দেওয়া হতো। অন্যদিকে প্রদেয় করসহ ভূমিতে কৃষকদের দায় ও কর্তব্য বর্ণনা করে তারা রাষ্ট্র ও সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত। অর্থ ও রাজস্ব ব্যবস্থা। অর্থ ও রাজস্ব প্রশাসন সরকার শেরশাহের অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। এ ব্যাপারে তিনি বিশেষ মৌলিক প্রতিভা ও দক্ষতার পরিচয় দেন। ঐতিহাসিকদের মতে শেরশাহের যুক্তিসঙ্গত, বিজ্ঞান ভিত্তিক ও উদার নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। তার রাজস্ব ব্যবস্থা পরবর্তীকালে শুধু মুঘল যুগেই নয় বরং ব্রিটিশ আমলেও বিশেষভাবে অনুসরণ করা হয়েছিল। রাজস্ব আয়ের উৎস। শেরশাহের রাজকোষ কেন্দ্রীয় ও প্রাদেশিক এই দুই ভাগে বিভক্ত ছিল। ভূমি রাজস্ব খুমস অর্থাৎ গানিমত বা যুদ্ধলব্ধ সম্পদের 5 ভাগের 1 ভাগ। জিজিয়া অমুসলমান নাগরিকদের দেওয়া নিরাপত্তা কর। বাণিজ্য শুল্ক, প্রান্তীয় শুল্ক, লবণ কর, টাকশাল থেকে আয়, উত্তরাধিকারীবিহীন সম্পত্তি এবং উপহার উপঢৌকন ইত্যাদি ছিল কেন্দ্রীয় রাজকোষের প্রধান আয়ের উৎস। অন্যদিকে প্রাদেশিক আয়ের উৎস ছিল পথকর, জলকর, যানবাহন ও বাস্তুভিটার উপর ধার্য কর এবং গৃহপালিত পশুর উপর করসহ নানা স্থানীয় শুল্ক কর এর অন্তর্ভুক্ত ছিল। ভূমি রাজস্ব। ভারতে রাষ্ট্রীয় আয়ের অন্যতম উৎস ছিল ভূমি রাজস্ব। তাই শেরশাহ ভূমি রাজস্ব সংস্কারে বিশেষ মনোযোগী হন। সাসারামে জাগিরদার থাকাকালীন তার অর্জিত অভিজ্ঞতাকে তিনি এক্ষেত্রে বিশেষভাবে কাজে লাগান এবং কৃষি ও কৃষকের
কল্যাণমুখী একটি ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। তার পূর্বে জমি জরিপের ব্যবস্থা প্রচলিত না থাকায় অনেক ক্ষেত্রে রায়ত এবং দেশের জনগণ অবিচারের সম্মুখীন হতেন। রাজস্ব নগদ অর্থ ও শস্যের মাধ্যমে পরিশোধ করা যেত। রাজস্ব আদায়। রাজস্ব নির্ধারণে শেরশাহ উদারতা প্রদর্শনের পক্ষপাতী ছিলেন, কিন্তু নির্ধারিত রাজস্ব আদায়ে তিনি কঠোর মনোভাব প্রদর্শন করেন। রাজস্ব আদায়ের দায়িত্বে ছিল চৌধুরী, মোকাদ্দাম, আমিন, কাননগো এবং পাটোয়ারি প্রভৃতি কর্মচারীর উপর। এই লাইনটা আন্ডারলাইন করবে তোমরা। এই জন্য প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধের কারণে ফসল উৎপাদন ব্যাহত বা শস্যহানি হলে কৃষকদের রাজস্ব মওকুফ, এমনকি রাষ্ট্রীয় কোষাগার হতে কৃষকদের ঋণদানেরও ব্যবস্থা ছিল। ক্ষতিগ্রস্ত কৃষকদের আপৎকালীন সহযোগিতা দানের জন্য তিনি বীমা তহবিল গঠন করেছিলেন। এই বীমা তহবিলের শুল্ক ও মুদ্রা সংস্কার। আজকে একটু কারেন্টের ডিস্টার্ব হচ্ছে তো বারবার, যার জন্য একটু বিঘ্নতা ঘটছে তোমাদের এই লেকচারের ব্যাপারে। এই জন্য আমি আসলে খুব কষ্ট পাচ্ছি তোমাদের জন্য। শুল্ক ও মুদ্রা সংস্কার। শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য শেরশাহ আন্তঃপ্রদেশে শুল্ক উঠিয়ে দিয়েছিলেন। সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য শেরশাহ জনমঙ্গলকর মুদ্রানীতি প্রবর্তন করেন। তিনি সকল প্রকার বেআইনি ও অবাঞ্ছিত কর রহিত বা বন্ধ করেন। কেবল সীমান্ত এবং বিক্রয় কেন্দ্রে কর ধার্যের ব্যবস্থা করা হয়। শুল্ক ব্যবস্থার পুনর্গঠনের ফলে ব্যবসা বাণিজ্যের ব্যাপক সমৃদ্ধি ঘটে। ভারতীয় মুদ্রা ব্যবস্থার উন্নয়ন ও বিকাশে শেরশাহর গুরুত্বপূর্ণ অবদান ছিল। এ সময় শেরশাহর সাম্রাজ্যে বিভিন্ন সুলতানদের আমলে নির্মিত মুদ্রা প্রচলিত ছিল। শেরশাহ সিংহাসনে আরোহণের পর লক্ষ্য করলেন যে, ১. সাম্রাজ্যে ব্যাপক জাল মুদ্রা প্রচলিত রয়েছে। ২. বিভিন্ন রাজবংশের ভিন্ন ভিন্ন মুদ্রার প্রচলন আছে। ৩. বিভিন্ন ধাতুতে তৈরি মুদ্রাগুলোর কোনরূপ নির্ধারিত মূল্যও ছিল না। এ অবস্থায় শেরশাহ সমস্ত পুরানো ও মিশ্রিত ধাতু নির্মিত মুদ্রাগুলো বাতিল ঘোষণা করেন। এ সকল অসুবিধা দূরীকরণার্থে তিনি আশরাফি নামক স্বর্ণমুদ্রা, টঙ্কা বা রূপাইয়া নামক রূপমুদ্রা এবং দাম নামক তাম্রমুদ্রার প্রচলন করেন। এই লাইনগুলো নিচে আন্ডারলাইন করবে, খুব গুরুত্বপূর্ণ জিনিস। শুধু তাই নয়, তিনি আধুলি, সিকি, দুয়ানি ও এক আনি প্রভৃতি খুচরা মুদ্রারও প্রবর্তন করেন। এসব মুদ্রায় আরবি ভাষায় সুলতানের নাম, উপাধি এবং টাকসালের, এমনকি অনেক ক্ষেত্রে খলিফার নামও অঙ্কিত হতো। আকৃতিতে মুদ্রাগুলো ছিল চতুষ্কোণ ও গোলাকার। উপাদান হিসেবে নির্ভেজাল, ওজনে সঠিক এবং দেখতে মনোরম। এ মুদ্রা জারির ফলে বিনিময় ব্যবস্থা গতিশীল হয় এবং ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধি ঘটে। শেরশাহের মুদ্রানীতি মুঘল এমনকি ব্রিটিশদেরও মুদ্রানীতিকে প্রভাবিত করেছিল। সৃজনশীলের জন্য এটা খুব ভালো করে পড়বে। সামরিক সংস্কার। সুলতান আলাউদ্দিন খলজির সামরিক সংগঠন ও নীতির দ্বারা প্রভাবিত হয়ে শেরশাহ তার সামরিক বাহিনী পুনর্গঠন করেন। তিনি সেনাবাহিনীতে সামন্ততান্ত্রিক বা জাগির প্রথার উচ্ছেদ সাধন করে তার নিজের তত্ত্বাবধানে স্থায়ী সেনাবাহিনী গঠন করেন। প্রথমত, সুলতান আলাউদ্দিন খলজির অনুকরণে শেরশাহ দাগ, অশ্ব চিহ্নিতকরণ এবং চেরা সৈন্যদের বিস্তারিত বিবরণ সম্বলিত তালিকা ব্যবস্থার প্রবর্তন করেন। দ্বিতীয়ত, তিনি জায়গিরের বিলুপ্তি সাধন করে বেতনভোগী সৈন্য পোষণ করতেন এবং সৈন্যদের নগদে বেতন পরিশোধ করা হতো। তৃতীয়ত, তিনি ফৌজদারদের নেতৃত্বাধীনে সাম্রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সামরিক বাহিনী গঠন করে ফৌজ মোতায়েন রাখার ব্যবস্থা করেন।
ফৌজদের অধিনায়ককে ফৌজদার বলা হতো। চতুর্থত, সামরিক বাহিনীকে 2 বছর অন্তর বদলি করার ব্যবস্থা করেন। পঞ্চমত, সামরিক বাহিনীকে তিনি কঠোর নিয়ম শৃঙ্খলার নীতি প্রবর্তন করে দুর্নীতি প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলেন। 1.5 লক্ষ অশ্বারোহী, 25,000 পদাতিক, 300 মতান্তরে 500 হাতি এবং গোলন্দাজ বাহিনী এবং সৈন্য নিয়ে এই বাহিনী গঠিত হয়েছিল। শের শাহের সেনাবাহিনীতে আফগান প্রাধান্য থাকলেও অন্যান্য জাতি শূন্য ছিল। এমনকি হিন্দুদের উচ্চ পদে নিয়োগের দৃষ্টান্তও পাওয়া যায়। সুষ্ঠুভাবে সেনা প্রশাসন পরিচালনার উদ্দেশ্যে তিনি দিওয়ানি আরজ নামে একটি কেন্দ্রীয় দপ্তরও প্রতিষ্ঠা করেছিলেন। তোমরা সামরিক সংস্কারটাও সৃজনশীল প্রশ্নের জন্য পড়বে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা। ভারতে মুসলিম শাসকদের মধ্যে শের শাহ সম্ভবত প্রথম, যিনি বেশ কিছু বড় এবং বিখ্যাত রাস্তাঘাট নির্মাণ করেন। ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বৃদ্ধি, রাজ্যের অভ্যন্তরীণ যোগাযোগ সুবিধা বৃদ্ধি, নিরাপত্তা বৃদ্ধি, সেনাবাহিনী সহজভাবে চলাচল এবং ডাক ব্যবস্থার সুবিধার জন্য শের শাহ বহু সুন্দর ও প্রশস্ত রাস্তা নির্মাণ করেছিলেন। তার নির্মিত রাস্তাগুলোর মধ্যে প্রধান ছিল সড়কে আজম বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এই লাইনের নিচে আন্ডারলাইন করো। এছাড়াও আগ্রা থেকে বুরহানপুর, আগ্রা থেকে যোধপুর ও চিতোর এবং লাহোর থেকে মুলতান পর্যন্ত বিস্তৃত সড়কগুলো উল্লেখযোগ্য ছিল। সাধারণ পথিকদের সূর্যের উত্তাপ থেকে রক্ষার উদ্দেশ্যে রাস্তার 2 ধারে ছায়াদানকারী ও ফলদানকারী বৃক্ষ লাগানো হয়। পথিক ও সরকারি বার্তাবাহককে বিশ্রামের সুবিধার্থে শের শাহ 2 ক্রোশ অন্তর মুসাফিরখানা ও ধর্মশালা নির্মাণ করেন। শের শাহ প্রায় 1700 মুসাফিরখানা তৈরি করেছিলেন বলে জানা যায়। ঐতিহাসিক কানুনগোর মতে এগুলো ছিল সাম্রাজ্যের ধমনী স্বরূপ, যা রাজ্যের নিষ্ক্রিয় অঙ্গ প্রত্যঙ্গে প্রাণ সঞ্চার করেছিল। এসব মুসাফিরখানায় হিন্দু মুসলিম পথিকদের জন্য আলাদা পৃথক ব্যবস্থা ছিল। যোগাযোগ ব্যবস্থাটা তোমরা খুব ভালো করে পড়বে। এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড দিয়ে তোমাদের সৃজনশীল প্রশ্ন হয় এবং অনুধাবনমূলক প্রশ্ন, এটা খুব ভালো করে পড়বে। ডাক ব্যবস্থা। শের শাহ ডাক ব্যবস্থা ও সংস্কারও করেছিলেন। রাস্তার পাশে নির্মিত মুসাফিরখানাগুলো ডাকচুক্কি বা ডাকঘর হিসাবে ব্যবহৃত হতো। ডাকঘরের প্রধান কর্মকর্তাকে দারোগাই ডাকচুক্কি বলা হতো। দ্রুত সংবাদ সরবরাহের উদ্দেশ্যে শের শাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন। শের শাহ গৃহীত এসব পদক্ষেপের ফলে কেবল রাজ্যের জনসাধারণের যাতায়াত ও যোগাযোগ সুবিধায় বৃদ্ধি পায়নি, রাজ্যের ব্যবসা বাণিজ্যেরও প্রাণ সঞ্চার করেছিল। বিচার ব্যবস্থা। ন্যায়পরায়ণ শাসক হিসেবে শের শাহের সুবিচারের খ্যাতি সর্বজন স্বীকৃত। বিচার ব্যবস্থা। ন্যায়পরায়ণ শাসক হিসেবে শের শাহের সুবিচারের খ্যাতি সর্বজন স্বীকৃত। তার শাসনামলে আইনের চোখে সব নাগরিক সমান ছিল এবং বিচারের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও ব্যক্তি নির্বিশেষে সমান ছিল ও কোনো প্রকার বৈষম্য ও ভেদাভেদ ছিল না। হিন্দুদের ধর্মীয় উত্তরাধিকার সংক্রান্ত মামলা সহ গ্রামীণ, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিচারভার ছিল গ্রাম পঞ্চায়েতের উপর। পরগনাতে আমিন এবং সরকারে মুন্সিফান দেওয়ানি মামলা এবং কাজী ও মিরি আদল ফৌজদারি মামলার বিচার করতেন। কাজী উল কুজ্জাত অর্থাৎ প্রধান কাজী ছিলেন ফৌজদারি বিচারের দায়িত্বে।
শেরশাহ নিজেই ছিলেন বিচার প্রশাসনের শীর্ষে। তিনি ছিলেন সব ক্ষমতার উৎস এবং আপিল বিভাগের বিচার কার্যের নিষ্পত্তি শেরশাহ নিজেই করতেন। তিনি অত্যন্ত কঠোর দণ্ডবিধি প্রবর্তন করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে রাজ্যের অপরাধ প্রবণতা হ্রাস করেন। ঐতিহাসিক ভিডি মহাজন বলেন, সুবিচারক হিসাবে শেরশাহের এতই খ্যাতি ছিল যে একজন বণিক চুরির ভয়ে ভীত না হয়ে নির্বিঘ্নে মরুভূমির মধ্যে দিয়ে ভ্রমণ করতে ও তথায় ঘুমাতে পারত। এই যে সুবিচারকের উপর ইনভার্টেড কমা দিয়ে তোমরা ঘুমাতে পারতো দাড়ি দিয়ে ইনভার্টেড কমা শেষ করবে। মেয়েরা তোমাদের কিছু জানার থাকলে বলো, তোমাদের কিছু বলার থাকলে জানার থাকলে মেয়েরা বলো, ছেলেরা আমার প্রিয় শিক্ষার্থীরা বলো। বহু নির্বাচনের প্রশ্ন আর সৃজনশীল প্রশ্ন যেটা দিয়েছি এখানে আছে, এটা ইয়ে যাবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, এটা সৃজনশীল প্রশ্ন চলে যায়। পিমাতা দুর্বিসন্ধির ফলে পিতৃ রাজ্য হারিয়ে হাদিদ ভাগ্য অন্বেষণে বের হন। অনেক বন্ধুর পথ অতিক্রম করে এক পর্যায়ে একটি প্রতিষ্ঠিত সাম্রাজ্যের শাসকের ক্ষমতাচ্যুতি করে ওই সাম্রাজ্যের অধিপতি হন। মাত্র কয়েক বছরের রাজত্বকালে তিনি রাজস্ব ব্যবস্থা ও যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেন। তার এসব কর্মকাণ্ড পরবর্তী শাসকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে। শেরশাহর বাল্য নাম কি? ফরিদ। গ্রান্টাং রোড সম্পর্কে ব্যাখ্যা করো। এইমাত্র তোমাদের পয়েন্ট বলে দিলাম। গ্রান্টাং রোড সম্পর্কে খুব ভালো করে শিখবে। উদ্দীপকে বিমাতার সাথে, বিমাতা হচ্ছে কে? ফরিদ মানে হচ্ছে শেরশাহ। শেরশাহ বিমাতা, তিনি ষোড়শ শাসকের, এখানে কি আসবে? শেরশাহ সম্পর্কে পুরাটা আসবে। আর উদ্দীপকের আলোকে শেরশাহের সংস্কার যেগুলো আমি পড়াচ্ছি সেগুলো আসবে। এইগুলো মিলেই সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরি করে আমাকে তোমরা মেসেঞ্জারে দেখাবে, না হলে এখানে লাইভে দেখিয়ে নিবে। আল্লাহ হাফেজ, তোমরা সবাই ভালো থেকো।